হঠাৎ বিকট শব্দ ধুলায় আচ্ছন্ন চারিপাশ, নরকের বিভৎস হাতছানি মৃতের সাথে বসবাস। কোথায় স্বপ্ন কোথায় ভবিষ্যৎ, আজ সব অন্ধকার। ধ্বংসস্তূপের মাঝে চাপা পড়া অতৃপ্ততার হাহাকার। এখানে আমি দেয়ালের ওপাশে ক্ষীণ কণ্ঠস্বর, ওখানে দাঁড়ায় না কেউ নেই, অস্পৃশ্যের ছায়া। এখানে আমি দেয়ালের ওপাশে ক্ষীণ কণ্ঠস্বর, ওখানে দাঁড়ায় না কেউ নেই, অস্পৃশ্যের ছায়া ঘর। না গল্প নয় নির্মম বাস্তবতার পরিহাস, বেপরোয়া অর্থলোভ আর ক্ষমতার জঘন্য সহবাস। লাশের গন্ধে ভারী বাতাসে নিঃশ্বাস এখন বন্ধ প্রায়। দুমড়ে যাওয়া চিন্তাগুলো কতটা এখন অসহায়। মস্তিষ্কের অস্থিরতাটা শিরে দাঁড়াবে নেমে যায়। আমি আর আমার ছায়া এবার মুখোমুখি এসে দাঁড়ায়। দূরের ক্ষীণ আলোটা ধীরে ধীরে যাচ্ছে নিভে, অবশেষে অন্ধকার নামছে এই মৃত্যুকূপে। বসে ভাবি কবে উদ্ধার করবে আমাকে, নাকি যাচ্ছি আমি তলিয়ে অন্যান্য লাশের সাথে। এখানে আমি দেয়ালের ওপাশে ক্ষীণ কণ্ঠস্বর, ওখানে দাঁড়াই না কেউ নেই, অস্পৃশ্যের ছায়া ঘর। গল্প নয় নির্মম বাস্তবতার পরিহাস, বেপরোয়া অর্থলোভ আর ক্ষমতা জঘন্য সহবাস। আর মাত্র 3 দিন, তারপর 15 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্য স্কুল অফ রক ভলিউম 1। এটি হচ্ছে বছরের সবচেয়ে বড় কনসার্ট, যেটি কিনা ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হতে যাচ্ছে হল নাম্বার 4-এ। দর্শক, স্বাগত জানাচ্ছি সময়ের গল্পের ফেসবুক লাইভে। আজকে আমাদের সঙ্গে আছে এত বড় কনসার্টটি যারা আয়োজন করছে সেই ইভেন্ট ম্যানেজমেন্ট যে কোম্পানি আছে তাদের মেম্বার যারা আছেন। তাদের মধ্য থেকে আমি প্রথমে বাসের থেকে শুরু করি। তিনি যদিও ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে জড়িত না, কিন্তু তিনি একজন ভোকাল, তিনি একজন মিউজিশিয়ান। আমরা তার গান শুনেছি এতক্ষণ। তিনি হচ্ছেন সাকিব আনিস জিসান ভাই। তিনি একাধারে একজন ভোকালিস্ট এবং তিনি একটি ব্যান্ডের সঙ্গেও জড়িত আছেন। আমার রাইট সাইডে আছেন মারুফা ইয়াসমিন অন্তরা, সিইও ইটিসি ইভেন্টস, এবং এরপরে আছেন সাজিদ আলী ভাই, সিওও ইটিসি ইভেন্ট, এবং তারপরে যিনি আছেন তিনি হচ্ছেন মোর্শেদ মিশু। অ্যাকচুয়ালি আজকের অনুষ্ঠানটা কিন্তু আসলে উনি অ্যাঙ্করিং করতে পারতেন, আমার জায়গায় তিনি করতে পারতেন। মানে হচ্ছেন তিনি এই যে কনসার্টটা হচ্ছে দ্য স্কুল অফ রক ভলিউম 1, এটি পুরো প্রোগ্রামটার হোস্ট হচ্ছেন তিনি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সময়ের গল্পে। প্রথমেই জানতে চাচ্ছি সেটি হচ্ছে আপনাদের যে এই যে আপকামিং ইভেন্ট আছে, এই ইভেন্ট সম্পর্কে একটু দর্শকদের বলুন। বেসিক্যালি আমাদের ইভেন্ট অর্গানাইজ করার পেছনের উদ্দেশ্য হলো আমাদের ঢাকা শহরে আমাদের বাংলাদেশি ইউথ যারা আছেন, যুব সমাজ যাদেরকে আমরা বলি, তাদের রিফ্রেশমেন্টের জন্য আমাদের আসলে ওইভাবে আমরা বদার্ড না কেউ। বেসিক্যালি আমরা এখন রেস্টুরেন্ট বেসড একটা জেনারেশন দেখতে পাচ্ছি। তো আমাদের চিন্তাভাবনা এরকম, আমরা চাই আমাদের নিউ জেনারেশনটা একটু আমাদের কালচার মিউজিক এটার সাথে ইনভলভ থাকুক। এই জন্যই আমাদের কাজ শুরু করা। আমাদের ভলিউম 1 থেকে এটা একটা সিরিজ, তো ভলিউম 1, ভলিউম 2 এইভাবেই আমাদের পরবর্তী প্রোগ্রামগুলো আসবে। তো বেসিক্যালি এটা আমাদের ইউথদের টার্গেট করেই করা, যেন তাদের রিক্রিয়েশনের একটা ব্যাপার থাকে, তাদের মন মানসিকতা আরও বেশি উন্নত হয়, তারা যেন আমাদের মিউজিক কালচারের সাথে আরও বেশি কানেক্টেড হতে পারে। আচ্ছা, একটু যদি বলতেন যে এখন যে ইয়াং জেনারেশন আছে তাদের মধ্যে রক মিউজিকের আবেদনটা আপনাদের কাছে কিভাবে সেটি মানে রিফ্লেক্ট করছে?
এটা আসলে তাদের ইন্টারেস্ট অফ মিউজিক অ্যান্ড কালচারে বোঝা যায়। আমাদের দেশের রক মিউজিকে যারা বিখ্যাত, আমাদের গুরু যিনি আছেন, আমাদের জেমস ভাই, উনি যেইভাবে সব বয়সের মানুষের উপর একটা ইনফ্লুয়েন্স ফেলে রেখেছেন, তো এটা দেখে বোঝা যায়। আর তাছাড়া নতুন যে ইমার্জিং ব্যান্ডগুলো আছে, তাদেরও নিজেদেরকে প্রুভ করার একটা চেষ্টা, তাদেরও একটা লাইমলাইটে আসা কিংবা নিজেদের একটা জায়গা তৈরি করার যে একটা চেষ্টা, এটা থেকে বোঝা যায় আসলে যে তারা কতটা এটাতে ইনভলভ। অ্যান্ড তারা আসলে সুযোগটা চায়, তারা একটা পরিবেশ চায় যেখানে ব্যান্ড মিউজিক নিয়ে তারা কাজ করতে পারবে এবং মানুষ তাদেরকে রেকগনিশন দিবে। তো আমরা চেষ্টা করব আমাদের ক্ষুদ্র প্রয়াসে যেন তাদের এই ইচ্ছা কিংবা চেষ্টাটার পাশে থাকা যায় যেভাবেই হোক। এবার সোহান ভাইয়ের কাছে একটু জানতে চাচ্ছি যে সরি সাজিদ সাজিদ ভাইয়ের কাছে সরি সো একটু যদি ভাই বলতেন যে আপনাদের এই প্রোগ্রামের পেছনে আসলে উদ্দেশ্য তো ডেফিনেটলি একটা আছে, জি। তো সেই উদ্দেশ্যটা কি, মানে আমরা পত্রপত্রিকাও পড়েছি কিন্তু আপনার মুখ থেকে আরেকটু শুনতে চাচ্ছি সেই সম্পর্কে। আচ্ছা, মূলত আমি একজন মিউজিক লাভার। আমি ছোটবেলা থেকেই আয়ুব বাচ্চু স্যার, তারপর আমাদের গুরু জেমস স্যারের গান শুনে এসেছি। সো নিজেও হচ্ছে গিটার বাজালাম হালকা পাতলা, সো মাঝে মধ্যে মিউজিক করি। তো সবসময় একটা স্বপ্ন ছিল যে আমার হিরো যারা, আমি তাদেরকে সামনাসামনি দেখব, কাছাকাছি থেকে দেখব। তো এখন অবশেষে এই সুযোগটা হয়েছিল যে আমি তাদেরকে আমন্ত্রণ করার একটা পর্যায়ে গিয়েছি যে আপনারা আসুন, গান শুনুন। তো আমি হচ্ছে ছোটবেলায় রেগুলার কনসার্টস অ্যাটেন্ড করতাম। সো আমি যেই এনজয়মেন্টটা পেতাম বা তাদেরকে দেখেই তো আমার মিউজিকে আসা। সো আমিও চাই যে আমাদের এই প্রচেষ্টার মাধ্যমে নতুন যে কনসার্ট দেখতে আসছে হয়তো বা ফার্স্ট টাইম বা সেকেন্ড টাইমের জন্য, সেও হচ্ছে আমাদের হিরোজকে দেখে তারাও একটা ইন্সপিরেশন পেল টু গেট ইন টু মিউজিক বা টু লিসেন টু মোর বাংলা রক মিউজিক। বিকজ এখন তো অনেক দেশের মিউজিকের ইনফ্লুয়েন্স ঢুকছে, কিন্তু আমাদের শিকড় ভুলে গেলে হবে না। যাদের মিউজিকে আমরা বড় হয়েছি বা যারা এখনও 2-3 দশক পর আমাদেরকে গান উপহার দিয়ে যাচ্ছেন, তো তাদের প্রতি একটা শ্রদ্ধাবোধ জানানো এবং তাদেরকে তাদের ফ্যান্সদের সাথে একত্রিত করার একটা প্রয়াস ছিল এটা। আচ্ছা, এবার হচ্ছে আমাদের এই যে আপকামিং ইভেন্ট আসছে, এই যে হোস্ট মোর্শেদ ভাই, আপনি তো অবশ্যই যে যে ব্যান্ড আসবে আপনি অ্যানাউন্স করবেন বা এই সব কিছু আমাদের সবাইকে জানাবেন। আজকে আমাদের সময়ের গল্পের দর্শকদের একটু আপনার যে ব্যান্ড লিস্ট আছে সেই লাইন আপগুলো একটু যদি বলতেন। লাইন আপে তো এই যে স্কুল অফ রকের হেডমাস্টার বা প্রিন্সিপাল, আমাদের সবার গুরু, হ্যাঁ, জেমস, উনি তো আসেনি। তারপরে আছে আমাদের সমরবিদ্যা বিশারদ, হ্যাঁ, ওয়ারফেইজ, হ্যাঁ। তারপরে আছে আমাদের ম্যাথ টিচার, হ্যাঁ, আফটার ম্যাথ, হ্যাঁ। তারপরে আছে আমাদের পিটি টিচার বলতে পারেন, হ্যাঁ, কার্নিভাল। দেন আমাদের পিটি টিচার 2, হ্যাঁ, সোনার বাংলা সার্কাস। দেন আছে প্লাজমিক নক, হ্যাঁ, এবং একে রাহুল। ও, যেটা অলওয়েজ আমরা অ্যাভয়েড করি আর কি, অ্যাভয়েড রাফা, উনিও আছেন। তাকে তো অ্যাভয়েড করতে পারলেন না তাহলে ultimately। উনি বলে যে অ্যাভয়েড করার জন্য, কিন্তু আমরা করতে পারি না। একটা মাইন্ড ট্রিক্স না, অ্যাভয়েড করতে বলে সবাইকে। এটা আসলে তার ব্যান্ডের নাম, নামটা হচ্ছে এরকম ভাবে রেখেছে যেন মানুষ কেউ অ্যাভয়েড করতে না পারে তাকে, মানে তাদেরকে। আচ্ছা ভাইয়া, এবার যদি একটু বলতেন যে এই যে এই ধরনের প্রোগ্রাম হচ্ছে, আমি আপনার একটা পোস্টে দেখেছিলাম যে আপনি মনে হয় নাচানাচি লাফালাফি করতে চেয়েছিলেন প্রোগ্রামে, কিন্তু আপনাকে স্টেজে উঠিয়ে দিল, মানে হাউ ডু ইউ ফিল? মানে উঠিয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি। অদ্ভুত বিষয় হচ্ছে গিয়ে যে আমি তো আসলে হোস্টিং এর মানুষ না, হ্যাঁ, আমি হচ্ছে আঁকা আঁকির মানুষ, আমি কার্টুন আঁকি, হ্যাঁ। সো এবং এটা যদি হোস্টিং করি তাহলে এটা আমার প্রথমবার হোস্টিং করা হবে, হ্যাঁ, তা এত বড় একটা ইভেন্ট যেখানে হচ্ছে আমি হচ্ছে গুরুর পাগলা ভক্ত আর কি, বুঝছেন, মানে ওই লেভেলের ভক্ত যে আমি ওনাদেরকেও বলছিলাম যে আমি আসলে ওই লেভেলের ভক্ত যে আমি ওনার সঙ্গে দেখা করতে চাই না, হেডব্যান্ড দিতে চেয়েছিলেন। এক্স্যাক্টলি। সো আমি অ্যাকচুয়ালি স্ট্যাটাস দিছিলাম যে টিকিট খুঁজতেছি। এখন দেখেন, ওই ধরেন আমরা তো ওই ইউথ ক্লাব মাঠ বা কলাবাগান মাঠে টিকিট কিনে কিনে কনসার্ট দেখা দিয়া মানুষ, হ্যাঁ, এরপরে আবার জোয়ার চলছে হচ্ছে গিয়ে যে ফ্রি টিকিটের জোয়ার, হ্যাঁ। তো একটা অভ্যাস খারাপ হয়ে গেছে। এক হচ্ছে গিয়ে যে হয় ফ্রি পাস, নাইলে হচ্ছে টিকিট কিনলেও যাতে ফিজিক্যালি টিকিট কিনতে পারি আর কি, হ্যাঁ। তো এই অনলাইনের উপরে এখনও কেমন জানি একটু ভরসা করে উঠতে পারিনি আর কি। তো
তো ওই জন্য ওই ওই চিন্তা থেকে হচ্ছে স্ট্যাটাস দিছিলাম যে আমার কিছু টিকিট দরকার, টিকিট কিনবো, মানে এমন না যে ফ্রি চাচ্ছি, টিকিট কিনবো, কোনো উপায় আছে কিনা, এই অর্গানাইজার যারা আছে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করার উপায় আছে কিনা, কারণ গুরুর কনসার্ট তো মিস দেওয়া যাবে না। হ্যাঁ, আর এদিকে আবার অনেকগুলা সেগমেন্ট দেখছি যে হেডব্যাঙ্গার্স, তারপরে হচ্ছে রকার্স, তারপরে হচ্ছে আরেকটা নাম আছে খুব কঠিন নাম, হ্যাঁ, যার উপরে বসে থাকবে, হ্যাঁ ওই নাম উপরে মানে স্টেজের উপরে? না স্টেজের উপরে তো গ্যালারি পোর্শন। এটা হচ্ছে গ্যালারির উপরে, ও আচ্ছা, গ্যালারির উপরে। কি জানি একটা ম্যালিফিসেন্ট না কি জানি এফিশিয়েন্ট নাকি অ্যাফিশিয়ানাডো, আমাদের সিওর দেয়া অ্যাফিশিয়ানাডো। এফিশিয়েন্ট একটা কঠিন আসলে একটা ওটা নাম। রিল্যাক্স হয়ে বসে যারা কনসার্ট এনজয় Enjoy করতে করতে চায় চায়। তাদের জন্য। তো হ্যাঁ। এই তাদের এত রিল্যাক্স হয়ে এনজয় করার জন্য এই নামটা একটু কঠিন। অ্যাফিশিয়ানাডো মানে হচ্ছে যারা অবজারভার। এখন সবাই তো আর মিশু ভাইয়ের মতো না, জেমসের কনসার্টে গিয়ে যদি মানে আরাম করে কেউ বসে থাকে, মানে এটা তো আসলে এটা জমে না তো কনসার্টে। এক্স্যাক্টলি, শুধু ওনারা জেমস আসলে না, আরাম করে বসে থাকার পরে এনার্জি নিয়ে তারপরে হেডব্যাং করতে যাবে। মানে এটা শুধু যে একটা মানে গুরুর কনসার্ট তাও না, মানে রক কনসার্টে বসে দেখার তো ব্যাপারটা কেমন না। আচ্ছা, আমরা মানে দিয়ে দিচ্ছি আরাম already। করে বসে ঠিক আছে। থাকা এবং রক কনসার্ট দুইটা আসলে একসাথে যায় না। বাট ওই যে ওই সিটেড আর লিমিটেড, বাট সামনের এই হেডব্যাঙ্গার্স আর হচ্ছে গিয়ে রকার্সদেরটা অনেক বেশি। সো আমি ডেফিনেটলি আমি হেডব্যাঙ্গার, তো আমি ভাবছি যে গিয়া হেডব্যাং করমু। আসলে ওমা, তারপরে এই যে অন্তরাপু যোগাযোগ করলেন যে আপনি কি শুনলাম টিকিট খুঁজতেছেন, এক কাজ করেন আপনি হোস্টিং করেন। লাইক শি মাস্ট বি জোকিং, অর আমি টিকিট খুঁজতেছি ব্যাপারটা আবার উনিও পোস্টে ওনাকে অনেকে ট্যাগ করতেছিল, হ্যাঁ, কারণ উনি অলরেডি বিরক্ত। আমি জানতাম না। হ্যাঁ, জিশান ভাই বিরক্ত, যে যেটা আমাদের অ্যাকচুয়ালি স্বভাব হয়ে গেছে যে কি বলে কনসার্ট হইলে এখন ফ্রিতে কেমনে টিকিট পাওয়া যায়, বাই টিকিট দেন, ওনারা আই গেস অনেকে জ্বালাইতেছিল যে টিকিট দেন টিকিট দেন। আই থিঙ্ক ওই স্ট্যাটাসটা তারপরে আমার গাইড লাইছে যে 800 টাকা 1000 টাকা টিকিট কিনতে পারেন না। হ্যাঁ, কিসের থাক বাজে কথা বললাম, আমরা লাইভে আছি। আমরা লাইভে আছি, হ্যাঁ। সেটাই। সো ওনারা বললেন যখন, আমি আসলে খুবই কনফিউজ ছিলাম, আবার এক্সাইটেডও ছিলাম। হ্যাঁ, কারণ হোস্টিং করার তো আমার বুঝতেছেন নি যে আমি কিরকম ভাবে কথা বলি, এভাবেই কথা বলবো। সো আমার এই রিস্কটা ওনারা নিতেছে কি বুঝা আমি এখনো শিওর না। হ্যাঁ, না, আমি এখানে একটু বলে ফেলি। ভাইয়া যেরকম একদম মানে ওনার মধ্যে কোনো জড়তা নাই, ওনার মধ্যে কোনো নিজেকে প্রেজেন্ট করার জন্য এক্সট্রা এফর্ট নাই। উনি যেমন তেমনই, উনি যেই ভাষাতে যেভাবেই কথা বলুক, যেভাবেই মানুষকে অ্যাপ্রোচ করুক, ওটা ইন্টারেস্টিং। আমি তো ওনাকে অনেক বছর ধরেই ফলো করি কিংবা দূর থেকে অবজার্ভ করি। সো ওনার একটা পার্সোনালিটি আছে। তো আমিও চাচ্ছিলাম যে আমরা যেহেতু এই ইভেন্টটা এইভাবে একদম মাঠ পর্যায়ে গিয়ে হাতে ধরে ধরে সব ব্যাপারগুলো উঠিয়ে আনছি, তো মানে একদম হোস্টের ব্যাপারটা casual একদম থাকবে। তো একদম আমি হোস্টটাও যদি ওইভাবেই নেই, উনি একদম স্টেজে উঠে যদি একদম ওনার নিজের মানে নিজস্ব ওনার তো একটা স্টাইল আছে, উনি ওইভাবে, ইভেন ওনার ড্রেস আপেরও আলাদা একটা সেন্স আছে, ওনাকে যারা ফলো করেন ওরা জানেন। তো উনি স্টেজে উঠে যদি ওইভাবে কথা বলেন, আমাদের যে ক্রাউড সব তো ইয়াং, মানে টিনেজ থেকে স্টার্ট করে 20s এর মধ্যেই, মানে তো এরা না অনেক এনজয় করবে। সো শুধুমাত্র ওই যে ব্যান্ডকে ডাকা কিংবা বলা যে এই স্পন্সর, এটার বাইরেও কিছু আছে হোস্টের কাজ। তো স্টেজে গিয়ে আমার মনে হয় যে ব্যান্ডের পারফরমেন্সের পাশাপাশি মিশু ভাই আমাদের ক্রাউডকে ভালো এন্টারটেইন করতে পারবে। তো এটা আমার কনফিডেন্স, আই নো দ্যাট উইল হ্যাপেন। না, আজকে এখানে ডেমো হয়ে যাচ্ছে। ভাইকে হচ্ছে যদি আজকে আমি মানে খুব ভালো হতো যদি আজকে ভাইকে হোস্টিং করতে দেওয়া হতো, তাহলে আপনার স্টিল একদম ভাইয়ার থেকে আমরা একটা ডেমো পাঁচ লাইন নিতে পারি। হ্যাঁ প্লিজ ভাইয়া, মনে করুন। আমি জানি না, আচ্ছা, আপনি মনে করুন এই যে আজকে হচ্ছে এখন হচ্ছে দ্য স্কুল অফ রক ভলিউম 1 এর মানে প্রোগ্রামটা স্টার্ট হতে যাচ্ছে। সো আপনি কিভাবে এটা স্টার্ট করতে যাচ্ছেন? না শুনুন, আমি তো মেথড অ্যাক্টিং এ বিশ্বাস করি, বুঝছেন? এমনি করে বললে আমার দিয়ে হবে না আসলে। হ্যাঁ, আমি অন স্টেজ, এখন আমি এই মহলে আছি, আমার পক্ষে এই মহলে মানে আজকে আপনি গেস্ট আসছেন, আজকে আপনি কোনোভাবে হোস্ট হবেন না। আমি তো জানি না, আমি তো হোস্টিং কেমনে করতে হয় জানি না। হ্যাঁ, এখন ওইখানে ওঠার পরে আমি বুঝতে পারবো যে আমার মুখ দিয়ে কি বের হবে। মানে স্টেজে ওঠার আগে আপনি জানেন না মুখ দিয়ে কি বের হবে। না, আমি জানি না, খালি একটা জিনিস জানি যে আমি চাই যে ক্রাউড একটা চ্যান্টিং করুক, দুইটা চ্যান্টিং অ্যাকচুয়ালি। একটা হচ্ছে গিয়ে রক শুনলে রক্ত গরম, হ্যাঁ, লাইক আমি বলবো রক শুনলে ওরা বলবে রক্ত গরম, হ্যাঁ। আর সেকেন্ডটা হচ্ছে যে রক শুনলে গরম রক্ত, আমরা সবাই গুরুর ভক্ত। হ্যাঁ, ওকে, আমরা So- আসলে যাব, কনসার্টে যাব, এবং আমরা ওই যে অডিয়েন্সের মধ্যে থেকে আমরাও চ্যান্টিং করব, যদিও আমরা 20s না, মানে
উইল স্টিল কনসিডার, ডোন্ট ওয়ারি। আমরা সবাইকে বলবো ইউ আর স্টিল ইন 20s। থ্যাংক ইউ। আমরা সবাই 20s এ, কাউকে নাই জানি আমরা। না না, মনের বয়স আসলে 20 থেকে 22 এর মধ্যেই থাকে, সমস্যা নেই। আরো কম। 16তে আমরা। আচ্ছা, ভাইয়ার কাছে জানতে চাচ্ছি আপনার এই ইভেন্টের সাথে কানেক্টিভিটি সম্পর্কে। কানেক্টিভিটি, আমি সাজিদ ব্যান্ডমেট। তো এইখান থেকেই সাজিদ কিছু জিনিস শেয়ার করছে, যতটুকু একসাথে কাজ করা সম্ভব ততটুকুই করে যাচ্ছি, ইভেন্টেও থাকবো। না, ভাইয়া বেসিক্যালি একটু মানে কমিয়ে বলছে, যেটা ব্যাপার হলো যে আমাদের পুরো ইভেন্টের খুঁটিনাটি ভাইয়া জানেন। ভাইয়ার দিক থেকে আমাদের অনেক হেল্প করেছেন, এখনো করছেন। প্লাস অ্যাডভাইজার যে ব্যাপারটা থাকে কিংবা গাইডলাইনের যে ব্যাপারটা থাকে, ভাইয়া সেটাও আমাদের খুব ভালোভাবেই করছেন। সো হি ইজ কাইন্ড অফ প্রপারলি কানেক্টেড টু আস। ওকে, আচ্ছা অন্তরা আপু একটু বলেন যে এই যে ব্যান্ডগুলো আসছে এগুলো তো আমাদের দেশের দেশীয় ব্যান্ড, আপনাদের কি এরকম কোনো প্ল্যান আছে যে ইন্টারন্যাশনাল কোনো ব্যান্ডের সাথে কোলাবোরেশনে যাওয়ার এবং ওটা এরকম আসলে- কোনো কনসার্ট বা রক ফেস্ট কিংবা আপনি যেটা বলেন সিরিজ আসছে, তো ওই সিরিজে কোনো কোনো কোলাবোরেশন থাকবে কিনা? আসলে আমরা সিরিজের যে কোলাবোরেশনের যে ব্যাপারটা, এটা কমপ্লিটলি সারপ্রাইজ একটা ব্যাপার। কাজ আমাদের যেটা করতে হবে, আমাদের টিম আছে, সেটার ক্রিয়েটিভ টিম প্ল্যান করবে অ্যান্ড স্টাফ। আমরা সবসময়ই চাবো আমাদের প্রত্যেকটা ইভেন্টের থ্রুতে মানুষ নতুন কিছু পাক। এই ইভেন্টের থ্রুতে নতুন যেটা পাচ্ছে সেটা হলো, আমরা এই ইভেন্ট যেহেতু আমাদের সবগুলা ব্যান্ড দেশি, আর আমরা আমাদের দেশের যে ব্যান্ড মিউজিক আছে এটাকেই আমরা প্রমোট করছি। তো এই জন্য এটার সাথে আমরা রিলেট করেছি যে আমাদের নিউ যে ব্যান্ডগুলো আছে, যারা প্র্যাকটিসিং ব্যান্ড, যারা এখনো প্ল্যাটফর্ম পান নাই, তাদের জন্য আমরা একটা সুযোগ অফার করছি সবার জন্যই। সেটা হলো ওনাদের অরিজিনাল মিউজিক ট্র্যাক নিয়ে ওনারা আমাদের কাছে ওনাদের মিউজিকটা আমাদের কাছে সাবমিট করবে, অ্যান্ড আমাদের যে ব্যান্ডগুলো পারফর্ম করছে ওনাদের হেল্প নিয়ে আমরা ওখান থেকে শর্ট লিস্ট করে একজন উইনার ডিসাইড করব। সেটা আমরা অচিরেই আমরা অ্যানাউন্স করে ফেলবো। তো তাদের রিওয়ার্ড যেটা হবে সেটা হলো, ওনারা অন স্টেজ, গুরু যে স্টেজে আসলে গান গাবেন, ইভেন বাকি যে এরা সবগুলোই প্রমিনেন্ট ব্যান্ড আমাদের দেশের, তো সেম স্টেজে তারা গান Stage গাইতে share পারবেন, করতেছে, হ্যাঁ। প্লাস পারফর্ম করতে পারবেন। এটা তাদের জন্য খুব বড় একটা সুযোগ আমি মনে করি। ইভেন যারা সাবমিট করেছেন তারাও হয়তো মনে করেন, আমাদের প্রচুর গানের সাবমিশনের এসছে, রিকোয়েস্ট এসছে। সো আমরা এই ইভেন্টকে ফোকাস করেছি, সেটা হলো কমপ্লিটলি আমাদের দেশি মিউজিক ব্যান্ড, আর নতুন যে আমাদের ইমার্জিং যে ব্যান্ডসগুলো আছে তাদেরকে একটা সুযোগ করে দেওয়া। সো পরবর্তী ইভেন্ট আমরা আসলে পরবর্তীর জন্যই রাখছি। সো আপাতত এই ইভেন্টের সারপ্রাইজগুলো এগুলো। আর রাইজিং ব্যান্ড যে যারা আছেন, ব্যান্ড মেম্বার যারা আছেন, তাদের কিন্তু এটা বড় একটা অপরচুনিটি যে মানে এত বড় একটা স্টেজে এত বড় ব্যান্ড মেম্বারদের সাথে, স্পেশালি গুরুর সাথে, জেমস গুরুর সাথে স্টেজ শেয়ার করার। সো ডেফিনেটলি এটা আপনারা চাবেন না যে অপরচুনিটিটা মিস হোক। আচ্ছা, এবার আপনাদের ইটিসি ম্যানেজমেন্ট, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পর্কে একটু জানতে চাচ্ছি যে আপনারা কি কি ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করে থাকেন? বেসিক্যালি আমরা কর্পোরেট প্রোগ্রাম থেকে স্টার্ট করে টিকিট শোটা আমাদের জন্য মোটামুটি নট দ্যাট ফোকাসড। আমরা কর্পোরেট শো, ক্লাবগুলোতে শো কিংবা নর্মাল ইভেন্টস, উই ডু অল সর্ট অফ থিংস। এই জন্য আমাদের কিন্তু ইভেন্ট কোম্পানির নামটাও ইটিসি, উই ডু এভরিথিং রিলেটেড টু ইভেন্টস। সো আমাদের টিকিট শো যেটা, এটাতে আমরা এখন ফোকাসড, কজ আমি একটু আগেই বললাম যে আমার যে নতুন ব্যান্ডগুলো আছে কিংবা ইয়াং জেনারেশন যেটা আছে, তাদেরকে আমাদের সুযোগ করে দেওয়ার একটা চিন্তা ভাবনা আছে। সেখান থেকে আমাদের টিকিট শো করা কিংবা মিউজিক রিলেটেড শো করা। তো আমাদের ঝুড়িতে অনেক এক্সপিরিয়েন্স আছে, আমরা আস্তে আস্তে আরও কিছু গ্যাদার করছি, এটাও ওয়ান অফ দোজ। ওকে, তাহলে আমরা এইটা তো অ্যাটলিস্ট একটু হিন্ট পেতে পারি যে এই যে দ্য স্কুল অফ রক ভলিউম 1 আসছে 15 সেপ্টেম্বর, ভলিউম 2টা কবে আসতে পারে? নেক্সট ইয়ার? সাজিদ ভাই হচ্ছেন আমাদের সিওও। হ্যাঁ প্লিজ সাজিদ ভাই। ও আচ্ছা। ইউ নেভার ফিনিশ এনিথিং বাট প্লিজ ও ওকে, হ্যাঁ এটা বলেন অ্যাটলিস্ট। তো স্কুল অফ রক ভলিউম 1 নিয়ে আমরা ভালোই সাড়া পাচ্ছি এখন। এইটা আমাদেরকে আরো মোটিভেটেড করেছে। তো ভলিউম 2 আমরা চেষ্টা করব যে খুবই শীঘ্রই একটা ফ্লোতে আগাতে। সো এটার জন্য অবশ্যই ইডিসি ইভেন্টসের পেজে চোখ রাখতে হবে। আর হচ্ছে গিয়ে আশা করি আমরা সামনের বছরই কিছু একটা পেতে যাচ্ছি। না 31-এ করেন একটা মিয়া।
31st আচ্ছা মিশু ভাই বলছে তো 31st তাহলে কিন্তু একটা ভালো আমরা বাস পেলাম যে 31st হতে পারে, তার মানে হচ্ছে 2023 2024 এর মধ্যে আমরা কিছু একটা মানে আরেকটা মানে প্রোগ্রাম পাচ্ছি, বড় প্রোগ্রাম। এক বছরের মধ্যে। ওকে, আচ্ছা শেষ করব আমরা, তবে শেষ করার আগে আরেকটা গান শুনবো জিসান ভাইয়ের কাছে। অ্যান্ড শেষ করব, বাট আপনি হচ্ছে একটু যদি ভাইয়াকে একটু গিটার দিয়ে হেল্প করেন প্লিজ। অবশ্যই। দর্শক, আমরা গান শুনতে শুনতে শেষ করব প্রোগ্রাম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দ্য স্কুল অফ রক ভলিউম 1 এর প্রোগ্রামে আসার জন্য, কারণ এটা হচ্ছে সেরা সেরা একটা প্রোগ্রাম হতে যাচ্ছে। যদি এই প্রোগ্রামটা মিস করেন, এই কনসার্টটা যদি মিস করেন, তাহলে আসলে এই বছরের সেরা একটা কনসার্ট মিস করা হয়ে যাবে। সো ইউ হ্যাভ টু কাম। ওকে, হ্যাঁ প্লিজ। ছেলেটি লিখে যায় অবিরত, ভোলে না মেয়েটি বসে থাকে অপেক্ষায়। ভোলে না ছেলেটি লিখে যায় অবিরত, ভোলে না মেয়েটি বসে থাকে অপেক্ষায়। তবুও কেন সব শেষে ব্যর্থ আয়োজনে দুজন পড়ে থাকে ভিন্ন গ্রহে। বেকার অভিশাপে বৃষ্টি আসে ঝড় হবে, ভেঙে দেয় দুজনের পৃথিবীকে।